স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। অবৈধভাবে সড়ক দাপিয়ে বেড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ করছে ব্যাটারি চালিত রিকশা। মেয়াদোত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। কারখানার নিয়ম ভেঙে পোড়ানোয় সীসার মারাত্মক ক্ষতিকর বিষ মিশছে বাতাসে। আশেপাশের বাসিন্দাদের রক্তে সীসার উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে 14 গুণ বেশি, আর মাটিতে এই মাত্রা 500 গুণ। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য, বলছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানার প্রতিবেদনে ছবি তুলেছেন মনির হোসাইন। দেশে 2010 সালে প্রথমবারের মতো কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন রাজশাহীর তৎকালীন মেয়র। এরপর থেকে দেশ জুড়ে বাড়তে থাকে এসব যানবাহন। এখনও পর্যন্ত বৈধতা না থাকলেও দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্তত 40 লাখ। এই যানগুলো চলে অন্তত 4টি ব্যাটারি দিয়ে, যাতে থাকে প্রায় 20 কেজি বিষাক্ত সীসা। 6 থেকে 12 মাসের মেয়াদ শেষ হলে এর সীসা গলিয়েই তৈরি করা হয় নতুন ব্যাটারি। তবে নিয়ম না মানায় এই সীসার বিষ মিশছে বাতাসে, কিছুটা ফেলা হয় মাটি ও পানিতেও। 2020 সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে দেশে অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানার সংখ্যা 1100-র বেশি। এমন প্রায় 300 কারখানার সন্ধান পেয়েছে বেসরকারি সংস্থা পিওর আর্থ। এসব কারখানার আশপাশের মাটিতে সীসার মাত্রা প্রায় 91,000 ppm, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 500 গুণ বেশি। কতগুলো ভেহিকল এবং কতগুলো ব্যাটারি প্রয়োজন হচ্ছে, এবং প্রত্যেক 8 থেকে 10 মাস পর যদি এটাকে রিসাইকেল হয়, সেই সমপরিমাণ ব্যাটারিগুলোই আবার কিন্তু রিসাইকেল হচ্ছে। কোটি কোটি ব্যাটারি। টক্সিক সাইট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 300-র অধিক এরকম টক্সিক সাইট আছে। গেল নভেম্বরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ডংজি লঙ্গার ভিটি কারখানা সীসা দূষণের কারণে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। আদালতের কাছে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মেনে চলার অঙ্গীকারের পর ফের চালু হয় এটি। তবে এটি আইন মানছে কিনা তা দেখতে চাইলে পড়তে হয় বাধার মুখে। ভিতরে কি কাজ হয় যে এরকম খোলা যাবে না? ভিতর তো হচ্ছে ব্যাটারি জাকার জমিগুলো। তো কারখানাটির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এত তিক্ত ধোঁয়াটা যে শ্বাসকষ্টের প্রবলেম হয়, অনেকের মাথা ঘোরানো হয়, তা বাচ্চাদের হচ্ছে বুদ্ধির সমস্যাটা হচ্ছে, মানসিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই নাতিকেও অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, দম হলাইতে পারে না, খাওয়া দাওয়া খাইতে পারে না। এই ধোঁয়াটা যদি 6 মাস কিংবা 1 বছর এট এ টাইম এক জায়গা দিয়ে চলে যায়, ওই গ্রাম তামা লিখিত নিবেদন জানাচ্ছি যে যাতে এটা না থাকে। নরসিংদীর পলাশেও একই কায়দায় একটি অবৈধ কারখানা চলছে 2019 সাল থেকে। এসব কারখানা বন্ধ করে দেওয়ার পরও আশপাশের বাসিন্দাদের শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি মিলছে আইসিডিডিআরবির গবেষণায়। মির্জাপুরে আমরা 2022-23 সালে কাজ করেছি, তো সেখানে আমরা দেখেছি যে একটা বাচ্চার রক্তে সীসার পরিমাণ হাইয়েস্ট হচ্ছে আপনার 49 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি আটলান্টাতে তাদের যে রেফারেন্স ভ্যালু সেট করেছে 3.5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবং ওই যে ইনফর্মাল রিসাইক্লিং সাইটটা, এখানে প্রায় 1 বছর 1.5 বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে, তারপরেও তাদের রক্তের সীসার এই অবস্থা। 2016 এবং 17 সালে আইসিডিডিআরবি সাভারের আশুলিয়াতে দুটো পরিত্যক্ত লেড অ্যাসিড ব্যাটারির কারখানা ছিল, সেখানে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গড়ে শিশুদের শরীরে 22.4 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সীসা পাওয়া গেল। নিয়ম অনুযায়ী এসব কারখানায় ইটিপি থাকা বাধ্যতামূলক। কারখানা থেকে নির্গত ধোঁয়ার মান নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও বাধ্যতামূলক। সমাধান কিন্তু অত কঠিন না, কারণ এটা একটা ব্যবসা। যারা করছে তারা পরিবেশগতভাবে করছে না, কিংবা তারা স্বাস্থ্যগত বিবেচনা নিয়েও করছে না। সরকারকে এটা খুব দ্রুত, আমি মনে করি এটা একটা বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আরও কঠোর হওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। এটা নিয়ে একটা আসলে কঠিন এবং স্পষ্ট আইনি কাঠামো করার কাজ শুরু করেছি। এটা করার পরে রিসাইক্লিং কেমন করে হবে, স্টক কেমন করে মেনটেন করা হবে, কে কতটা ব্যাটারি করার কথা বলে কতটা ব্যাটারি আসলে করছে, কতটা ব্যাটারি রিসাইক্লিং করছে, এটার একটা হিসাব নিয়ে এটাকে একটা ব্যবস্থাপনার আলোকে আনা হবে। নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি চালিত রিকশা আর হয়তো বন্ধ করা যাবে না, তবে এগুলোর নষ্ট ব্যাটারির সীসা পুনর্ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। সীসা যে হারে বাতাসে এবং পানিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য। ইউসুফ রানা,
ডিবিসি নিউজ, সায়েন্স ল্যাব, ঢাকা। পরিবেশ দূষণ করছে ব্যাটারি চালিত রিকশা আর মেয়াদোত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুজ্জামান মজুমদার। ডক্টর কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমেই যেটা জানতে চাই যে ব্যাটারি চালিত রিকশার জন্যই তো এই অবস্থা আসলে, এবং এটি তো এক ধরনের দূষণ, এবং বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের শরীরে রক্তে সীসার পরিমাণ স্বাভাবিকের তুলনায় 14 গুণ বেশি, আর মাটিতে পাওয়া গেছে 500 গুণ। আসলে এর ক্ষতিকর প্রভাবগুলো কি হতে পারে? দেখুন, সীসা বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ অর্থাৎ সবগুলো দূষণের অন্যতম একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে এখন। ইনিশিয়ালি এটি মাটি এবং পানিকে দূষণ করলেও পরবর্তীতে এটি বাতাসে যায়, বাতাসকে দূষিত করে। ফলে একজন মানুষের রুট অফ এন্ট্রি অর্থাৎ যে কোনো ধরনের দূষণের মানুষের প্রবেশ করার যে কতগুলো পথ রয়েছে প্রায় সবগুলোকেই কমপ্লাই করে ফেলে এই সীসা দূষণ। যেমন আমরা নিঃশ্বাসের মাধ্যমেও এটি আমাদের শরীরে যেতে পারে, আবার পানির মাধ্যমে আমাদের শরীরে যেতে পারে, পানি পানের মাধ্যমে। আবার যেই মাছ আমরা খাচ্ছি জলাধার থেকে, এই সীসা যখন জলাধারে যায় তখন মাছের পেটে এটি যাচ্ছে, মাছের শরীরে যাচ্ছে, ফলে বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে মাছের মাধ্যমে মানুষের শরীরে। আবার এটি বিভিন্ন ধরনের শাকসবজির মাধ্যমেও আমাদের শরীরে আসতে পারে, ধান অর্থাৎ চালের মাধ্যমে, সবজির মাধ্যমে, ফসল বা ফলের মাধ্যমে। তো যেইভাবেই মানুষের শরীরে আসুক না কেন, মানব শরীরে 3 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত অনুমোদিত মাত্রা, এবং কোনো কোনো ক্ষেত্রে আরও কম, WHO মানমাত্রা অনুযায়ী আরও কম। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা 30 মাইক্রোগ্রাম, 40 মাইক্রোগ্রাম বা থেকে আরও বেশি মানুষের রক্তে এই সীসার উপস্থিতি আমরা পাচ্ছি। এটি খুবই আশঙ্কাজনক বিষয়, এবং এর কারণে শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা সকলের শরীরেই একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে শিশুদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ক্ষতিকারক, কারণ তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এই সীসার কারণে ব্যাহত হয় এবং শিশুরা দেরিতে কথা বলে। দেশে ব্যাটারি চালিত রিসাইকেল কারখানার সংখ্যা তো 1100-র বেশি, আমরা প্রতিবেদনেই বললাম। এসব অবৈধ কারখানা নিয়ে আসলে করণীয় কি? বিকল্প কর্মসংস্থানের উপায় নিয়ে আসলে ভাববে তাকে? দেখুন, প্রথমত আমরা আমাদের পরিবেশকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে, যেটি এখন আমাদের অনুপস্থিত রয়েছে। পরিবেশকে যদি আমরা গুরুত্ব সহকারে নিতে পারি তাহলে এই বিকল্প কর্মসংস্থানের বিষয়টি অটোমেটিকভাবে চলে আসবে। এই বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, এই দূষণ নিয়ন্ত্রণের অন্যতম যে স্টেক হোল্ডার তার মধ্যে পরিবেশ মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর রয়েছে। তবে যদি সেটি ব্যাটারি চালিত যানবাহন থেকে সৃষ্ট যে ব্যাটারি থেকে সীসা দূষণ হয়, তাহলে যোগাযোগ মন্ত্রণালয় কিংবা শিল্প মন্ত্রণালয় কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ও এটা দায় এড়াতে পারে না। সেই কারণে এই দায় দায়িত্ব সকলকেই নিতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের আসলে হোলিস্টিক অ্যাপ্রোচে এই সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে সীসার বর্তমান স্বাস্থ্যগত যে ঝুঁকি আছে এবং যেখানে যেখানে ঝুঁকি আছে তা যেমন জরিপ করতে হবে, একইভাবে এই রিলেটেড আমাদের এখনো আইনের সুস্পষ্টতা নেই, সেটি আমাদের নির্ণয় করে আইনে এটি শক্তিশালীভাবে ইনক্লুড করতে হবে এবং সেই আইনটি ইমপ্লিমেন্টের জন্য জোরালো পদক্ষেপ নিতে হবে। ডক্টর কামরুজ্জামান মজুমদার, তাহলে সরকারকে এখন ঠিক কোন পদক্ষেপে বা কোন পদ্ধতিতে এগোতে হবে? দুটি কাজ করতে হবে। একটি হলো সীসা দূষণের যে এলাকাগুলো আছে সেগুলো চিহ্নিত করতে হবে এবং নতুন করে যাতে আর সীসা দূষণ না ঘটে সেটি নির্ণয় করতে হবে। সাথে সাথে আইন ফর্মুলেট করতে হবে। এয়ার পলিউশন কন্ট্রোল রুলে যে অবস্থা আছে সেখানে আরও বেশি সংস্কার করতে হবে, অথবা সীসার জন্য আলাদা করে একটি বিধিমালা তৈরি করতে হবে এবং সেই বিধিমালার প্রয়োগ করতে হবে। একদম পরিষ্কার। ডক্টর কামরুজ্জামান মজুমদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে, তবে 17 বছরের জুলুম ও ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন আরেক নেতা মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ মহানগর উত্তরের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী আহমেদ। বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা শোনা যায়, তখন তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যু দিবস উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস। বলেন, বিএনপি 17 বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে, তাই অবজ্ঞা করে বা অবদান অস্বীকার করে লাভ নেই। ভয়াবহ পরিণতি, এটা বিএনপির ক্ষেত্রে কেউ বেশি ভোগ করে নাই। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এখন যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন, যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন জাতির মধ্যে। বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াতে ইসলামী। দেশ সেবার সুযোগ পেলে সমন্বিত উন্নয়ন করা হবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজে কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন হলো শোষণের হাতিয়ার। এভাবে সমাজকে বিভক্ত করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজকের পর্বে থাকবে সিলেটের রাজনীতির খবরাখবর। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে সিলেটে হিসেব করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। 31 দফা প্রস্তাবনা নিয়ে বিএনপি যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে, আর দলীয় শৃঙ্খলার প্রশ্নে নিজেদের এগিয়ে রাখছে জামাত ইসলামীও। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, বিগত দিনের বৃত্তের বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণের পথেই হাঁটছেন তারা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সারা দেশের মতো সিলেটেও মাঠে নেই আওয়ামী লীগ। ১.৫ দশকের কর্তৃত্ববাদী শাসনে নানা দমন পীড়নে কোণঠাসা থাকলেও বিএনপি এখন মনোযোগী দল গোছাতে। প্রকাশ্যে গ্রুপিং না থাকলেও সিটি নির্বাচন ঘিরে আলোচনায় ঘুরে ফিরে আসছে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও নগর বিএনপির সাধারণ সম্পাদকের নাম। এছাড়া আলোচিত সিলেট ১ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরিফুল হক চৌধুরীর নামও। মহানগর বিএনপির সবকটি ওয়ার্ড ইউনিট গোছানো থাকলেও এখন চলছে মহানগরের ৬টি থানা কমিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া। আগামী জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক নেতার চোখ থাকলেও আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা নিয়ে জনসংযোগকেই প্রাধান্য দিচ্ছে দলটি। জনাব তারেক রহমান আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন সেটি নিয়ে আমরা কাজ করছি এবং এই ৩১ দফা আমরা লিফলেট আকারে এই নগরীর প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় এবং প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। এদিকে জামায়াত ইসলামী বলছে, দলের শেকড় থেকে শিখর অবধি শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ। ভোটের পাশাপাশি দলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও পরিবর্তিত পরিস্থিতি সহায়ক বলে মনে করছেন তারা। দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল। সর্বাবস্থায় আমরা আমাদের গঠনতন্ত্র মেনেই আমাদের দল পরিচালনা করি। যেহেতু সংগঠন একটা সুশৃঙ্খল সংগঠন,
একটা সার্কুলারই যথেষ্ট এনাফ। বর্তমান পরিস্থিতি পরিবেশের আলোকেই খাপ খেয়ে নিতে আমাদের খুব একটা সময় লাগে না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণই তাদের লক্ষ্য। জনগণের এই চাওয়ার প্রেক্ষিতেই তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য সিলেট অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি। তারুণ্য সমৃদ্ধ একটা বিকল্প বা হচ্ছে গিয়ে নতুন কিছু তাদের চাওয়ার প্রেক্ষিতেই হচ্ছে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে একটা রাজনৈতিক দল নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর বর্তমান চালচিত্র খুব একটা আশাব্যঞ্জক না হলেও সম্প্রীতি ধরে রাখতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব বলে মত বিশ্লেষকদের। যদিও বলা হচ্ছে যে দেশে এখন ফ্রি গণতন্ত্র, তো এই গণতন্ত্র হলো অনেক সময় অনেক কথা আমরা বলতে পারতেছি না, বলা সম্ভব হচ্ছে না। তবে সিলেটে একটা সম্প্রীতি আছে সব দলের মধ্যে। এই সম্প্রীতিটা যদি আগামীতে ধরিয়ে রাখেন তাহলে মনে হয় ভালো হয়। এমনিতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঝরে গেছে বহু প্রাণ, চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। এমন বাস্তবতায় নতুন করে রাজনৈতিক হিসেব নিকেশে কোনো সংঘাত চান না সাধারণ নাগরিক থেকে শুরু করে দলের একেবারে সাধারণ কর্মীটিও। পাশাপাশি পর্যটন এবং প্রবাসী নির্ভর সিলেটের উন্নয়নকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দল তাদের ছক কষবে, এমন প্রত্যাশা সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। সিলেটের রাজনীতির হালচাল নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি কয়েস লোদি। জনাব কয়েস লোদি, আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। আমরা সবাই জানি বাংলাদেশের সংসদীয় নির্বাচনে সিলেট সবসময় গুরুত্বপূর্ণ। এতদিন সিলেটের মেয়র বিএনপির প্রার্থী থাকায় মহানগর বা সিলেট এক আসনে হয়তো আপনাদের এক ধরনের আধিপত্য বা প্রভাব রয়েছে, কিন্তু বাকি আসনগুলো পুনরুদ্ধার কতটা চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই গত ১.৫ দশক ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং ৫ই আগস্ট পরবর্তীতে আমাদের এই পবিত্র নগরীতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর ভূমিকাকেও আমি আজকে স্মরণ করছি। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সিলেট এক আসন আমাদের হযরত শাহজালাল এবং শাহফরানের পুণ্যভূমি এবং ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য এই এলাকাটি, এবং এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসদীয় এক আসন, এটিকে মর্যাদার আসন বলা হয়ে থাকে। আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে গত 18 নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। সেই ভোট আমরা দেখেছি এবং 1 ঘন্টা সময় পেয়েছিলেন এই নগরীর মানুষ, এই সংসদীয় আসনের মানুষ। সেখানে খন্দকার মুক্তাদিরের বাক্সে কিন্তু 1 লক্ষের উপরে ভোট পড়েছে, 1,22,000-এর মতো। এর থেকেই প্রমাণিত হয় যে এই সিলেট এক আসনে আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে অথবা এই দলের পক্ষে আমাদের জনমত কতটুকু আছে। আমরা 5ই আগস্ট পরবর্তীতে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আমরা আমাদের নগরীর 42টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি ঘরে ঘরে কিন্তু আমরা যাচ্ছি এবং মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ অনতি বিলম্বে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আমরা মনে করি যে আমাদের বাস্তবতা হচ্ছে এরকম যে এখানে আপনি আমাকে একটা কথা বলেছেন যে প্রতিযোগিতা অথবা কি রকম পরিস্থিতি বিরাজমান থাকতে পারে আমাদের। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে বিএনপির মতো বড় দলগুলো 31 দফার প্রস্তাবনা নিয়ে এগোচ্ছে, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের তরফ থেকেও বলা হচ্ছে বৃত্তের বাইরে গিয়ে কিছু করার। এই যে নানা মতের মিল হওয়া নিয়ে মাঠ পর্যায়ে কোনো সমস্যার মুখোমুখি কি হতে হয়? ধন্যবাদ আপনাকে। আমরা যখন এই 31 দফাগুলো নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছিলাম, কাছে কাছে যাচ্ছিলাম, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই 31 দফাকে গ্রহণ করেছে। মানুষ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফাগুলো দিয়েছেন সেটিকে কিন্তু মানুষ অত্যন্ত আন্তরিকতার সহিত গ্রহণ করেছে এবং সেটি নিয়ে কাজ করছে এবং কাজ করা শুরু করে দিয়েছে। আমাদের কাছে কোনো প্রতিবন্ধকতা মনে হচ্ছে না। আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমাদের এই 31 দফাকে গ্রহণ করেছে। আমার কাছে কোনো প্রতিবন্ধকতা নেই। আমরা এই যে দীর্ঘ সময় আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, যে ক্ষমতার বাইরে থাকলে যেটি হয় যে সাংগঠনিক কাজ অনেক কঠিন হয়ে পড়ে। এখন দল গোছানো, অভ্যন্তরীণ কোন্দল সামলানো থেকে শুরু করে ও অন্যান্য দলের সাথে যে প্রতিযোগিতায় টিকে থাকা বা এগিয়ে থাকা, কিভাবে কাজ করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনাকে বলে নেই যে আমাদের দলে কোনো কুন্দল নেই।
আমরা সর্বসম্মতভাবে সকলেই একমত হয়ে আমরা দলীয় কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে যাচ্ছি। এখানে বিভেদের প্রশ্নই উঠে না এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং এই নগরীর এবং এই সংসদীয় আসনের সাধারণ মানুষও কিন্তু আমাদের এই অবস্থানকে এবং আমাদের এই কার্যক্রমকে অত্যন্ত আন্তরিকতার সহিত গ্রহণ করেছেন। এটি হচ্ছে বাস্তবতা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে কয়াসলদি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের পদমর্যাদার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনভর কর্মসূচির পর প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন শিক্ষকরা, যা পণ্ড হয় শাহবাগে পুলিশের বাধায়। পরে রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান করেন তারা। বলেন, দাবি আদায় না করে ঘরে ফিরবেন না শিক্ষকরা। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের পদমর্যাদার এক দফা দাবিতে বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ছিল পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। শাহবাগে পৌঁছালে পদযাত্রায় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা। এই সময় পুলিশি বাধার ক্ষোভ জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এনএসআই আমাদের প্রতিনিধি দল নিয়ে গিয়েছে। রাজনৈতিক মহল বা কারো কথা মানতে রাজি না, বিকজ নীতি নির্ধারক এসে সরাসরি আমাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে এটা দিচ্ছি, আপনারা চলে যান। এর আগে সকালে শহীদ মিনারের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা, যাতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন মহল। 5ই আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারও তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে না বলে অভিযোগ তাদের। আমরা এই বৈষম্যের শিকার, আমাদের 10ম গ্রেড ন্যায্য অধিকার। বৈষম্যতাটা কেন? আর শিক্ষকদের সাথে তো আরো হওয়া উচিত না? শিক্ষক চাওয়ার আগে তাকে দেবে। শিক্ষকদেরকে দেশ গড়ার কারিগর বলা হয়, কিন্তু তারপর আমাদেরকে তৃতীয় শ্রেণীর রেখে দেশ গড়া সম্ভব নয়। পর্যায়ক্রমে সমস্ত মিনিস্টাররা আসে, দেশে এই করব কিন্তু সবই শুভাঙ্কারে পার্টি। এটা আমাদের এখন দাবি না, এটা আমাদের অধিকার। বক্তারা বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের মূল্যায়নকে গুরুত্ব দিতে হবে সবার আগে। বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলেছেন 10ম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত, আমি এটা চাই না। আমি চাই প্রথম শ্রেণীতে। মন্ত্রীদের আগান্বিত হওয়া উচিত। আমার শিক্ষকরা কেন ক্লাসের মাঠে নেমে এসেছে? শিক্ষকদের যারা অবহেলা করে, আমরা সেই রকম কোন সিস্টেম আর মানব না। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক 13তম গ্রেডে বেসিক হিসেবে পান 11,000 টাকা, আর অপরদিকে 10ম গ্রেডে এই বেতন 16,000 টাকা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। 10ম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা বিকেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল। অনেক পদযাত্রায় বাধাপ্রাপ্ত হয়ে এখন তারা কি বলছেন, পরবর্তী কর্মসূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? সুরভি, এই মুহূর্তে শাহবাগের যে জাদুঘরের সামনে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটি প্রতিনিধি দল কিছু প্রায় সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে গেছেন এবং যমুনায় গিয়ে তারা স্মারকলিপি প্রদান করবেন। সেখানে তারা কথা বলবেন এবং কথা বলে এসে কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। এই এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা এই শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা কিন্তু বিকাল 4:30টার দিকে শহীদ মিনার থেকে একটি পদযাত্রা করে এসে যখন তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়। বাধা দিলে তারা কিন্তু সেই জাদুঘরের সামনে বসে পড়েন এবং তারা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যাতে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করার যে দাবিটি, সেটি নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই জাতীয় জাদুঘরের সামনে। এবং পুলিশও কিন্তু কড়া অবস্থায় রয়েছেন যাতে তারা এই জাদুঘরের সামন থেকে ভেদ না করে সামনের দিকে যেতে পারেন। এবং তারা কিন্তু এই সকাল থেকে শহীদ মিনারে মানববন্ধন করেছেন, সমাবেশ করেছেন। তারা কিন্তু সেখানে দাবি তুলেছেন যে তারা যাতে তাদের যে দীর্ঘ 14 সাল থেকে কিন্তু তারা এই 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করার জন্য তারা কিন্তু এই দাবিটি করে আসেন এবং আন্দোলন করে আসছেন। তারা কিন্তু বলছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে বৈষম্য দূর হচ্ছে বাংলাদেশ থেকে, সেই তাদেরও যাতে এই বৈষম্য যাতে দূর হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে তাদের যে দাবিটি আছে দাবিটি মেনে নিয়ে তাদেরকে 10ম গ্রেডে উন্নীত করেন। কারণ এই সময় তাদের যে বর্তমান জীবন জীবিকার মান এবং 13তম গ্রেডে এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন
তাদের সমগ্রেডে তাদের মান রয়েছে। তারা চাচ্ছেন যে 10ম গ্রেডে তাদেরকে উন্নীত করে তাদেরকে তাদের যে দীর্ঘ সময় যে বেতন বৈষম্য রয়েছে সেটিও কাটিয়ে উঠতে পারবে এবং তাদের যে সামাজিকভাবে যে মর্যাদাটা রয়েছে 10ম গ্রেড দিলে সেইটিও তাদের পূর্ণ হবে। তো তাই তারা বলছেন তাদের যে প্রতিনিধি দল আছে তারা কিছুক্ষণ পর হয়তোবা এই জাদুঘরের সামনে আসবেন, তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তাদের যদি ফলপ্রসূ আলোচনা হয় সেখানে, তাহলে তারা আজকের এই মতো কর্মসূচি ঘোষণা তুলে নেবেন। যদি অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের দাপট। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া। নাস্তানাবুদ প্রাণীকুল। আবারও শীত বেড়েছে উত্তরাঞ্চলে। শৈত্যপ্রবাহ শুরু হয়েছে পঞ্চগড় ও সিরাজগঞ্জে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বাঘাবাড়িতে 9.6 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে পঞ্চগড়ে। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিতে। চুয়াডাঙ্গায় গেল 3 দিন 11 থেকে 13 ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রা। শীতে ব্যাহত হচ্ছে বোরো ধানের আবাদ। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে। এই সময়ে কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের। ফরচুন বরিশাল আর চিটাগং কিংসেরও প্রায় নিশ্চিত পরের রাউন্ড। চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি খুলনার, তবে সুযোগ আছে রাজশাহীরও। আর অফিসিয়াল না হলেও ঢাকা আর সিলেটের বিদায় প্রায় নিশ্চিত বিপিএল থেকে। প্রায় শেষের পথে বিপিএল। ঢাকা সিলেট হয়ে পর্দা পড়েছে চট্টগ্রাম পর্বেরও। ঢাকার সেকেন্ড ফেজের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো। এই ফাঁকে দেখে নেওয়া যাক কার কি অবস্থা। 9 ম্যাচের 8টাতেই জিতে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের। বরিশাল আর চিটাগংয়েরও প্রায় কনফার্ম। খেলাটা হবে মূলত 4th প্লেস নিয়ে। পয়েন্ট টেবিলের 4-এ থাকা খুলনাই এগিয়ে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যেতে। ওদের পরে থাকা রাজশাহীরও সুযোগ আছে। তবে তলানির দুই দল ঢাকা আর সিলেটের বিদায় ঘণ্টা প্রায় নিশ্চিত। ব্যাটারদের মধ্যে সবার উপরে প্রায় বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ঢাকা ওপেনার তানজিদ তামিম। 1 সেঞ্চুরি ও 350-তে ওর রান 420। 379 রান নিয়ে 2-এ আছেন এনামুল বিজয়। ওদের পরেই লিটন দাস, জাকির হাসান আর গ্রাহাম ক্লার্ক। বোলারদের মধ্যে রাজশাহীর তাসকিন আহমেদের ধারে কাছেও কেউ নেই। 10 ম্যাচে তাসকিনের শিকার 22 উইকেট। 2-এ থাকা আকিব জাভেদের উইকেট তাসকিনের চেয়ে 7টা কম। এরপরে আছে আবু হায়দার রনি, খুশদিল শাহ আর আলিস আল ইসলাম। ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটে সবার উপরে ফাহিম আশরাফ, যার স্ট্রাইক রেট প্রায় 222। ইকোনমিতে সবচেয়ে এগিয়ে নাইম ইসলাম। ওর পরেই আছে মোহাম্মদ নাভি আর বিনুরা ফার্নান্দো। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।